রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম। আপনারা শুনছেন সাসপেন্স স্টেশন মৃতের শহর। আজ আপনাদের জন্য থাকছে আর.এল. স্টিভেনসনের গল্প দ্য বটল ইম্পের প্রথম পর্ব। গল্পটা শুনুন মন দিয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প। সালটা 1890, অক্টোবর মাস। বাতাসে শীতের আমেজ। তাই ওভারকোটের কলারটা ঘাড়ের ওপর তুলে দিয়ে তাড়াতাড়ি পথ হাঁটছিল কুয়ে। সন্ধে ঘনিয়ে আসতে আর বেশি দেরি নেই। সান ফ্রান্সিসকোর পথে পথে এরই মধ্যে জ্বলে উঠেছে গ্যাসের বাতি। সন্ধেটা একটু ঘনিয়ে এলেই জনবিরল হয়ে পড়ে এই গোটা এলাকাটা। এই পাড়ায় বেশিরভাগ অভিজাত মানুষের বাস। পথের ধারের প্রত্যেকটা বাড়ি দেখবার মতো। সেই প্রাসাদপ্রম অট্টালিকার সারি পার হয়ে কুয়ে গিয়ে পৌঁছালো রাস্তাটার সবচেয়ে নির্জন আর অন্ধকার অংশে। আর একটা মোড় বেঁকলেই সে গিয়ে পড়বে ব্রড স্ট্রিটে। কিন্তু এই এলাকাটা পার হতেই প্রতিবারই কেমন যেন গা ছমছম করে ওঠে তার। কিন্তু না এসেও উপায় নেই, কারণ এখানকার সবচেয়ে মজার হোটেলটাই রয়েছে এই পাড়াতেই। সেখানে ঢু মারতে হলে পথ মারাতে হবেই। প্রতিবার তাই জাহাজ থেকে নেমে আর 5টা জাহাজের মতো কুয়েও ঘুরে যায় এই দিকটাতে। বন্ধুদের সাথে মিলে মিশে বেশ আনন্দে কাটে কয়েক ঘন্টা। এই ইনটাকে খালাসিদের আস্তানাও বলা চলে। নানান জাহাজের লোক এসে ভিড় করে ওটাতে। বহু পুরনো বন্ধুর সঙ্গেও মাঝে মাঝে দেখা হয়ে যায় কুয়ের এখানে। এইসব নানা কথা ভাবতে ভাবতে আনমনে পথ হাঁটছিল কুয়ে। কিন্তু হঠাৎই থমকে দাঁড়াতে হলো তাকে। কে যেন ডেকে উঠল না পেছন থেকে। ধ্যাৎ, এখানে এই সময় কেই বা ডাকতে পারে তাকে? নির্ঘাত শোনার ভুল। তবুও নিশ্চিত হবার জন্য পিছন ফিরে তাকালো কুয়ে। মৃদু অথচ গম্ভীর কণ্ঠে আবার শোনা গেল সেই আহ্বান। চমকে ঘুরে দাঁড়ালো কুয়ে। একটা অন্ধকার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন এক মাঝবয়সী ভদ্রলোক। তার মুখের ওপর এসে পড়েছে স্ট্রিট ল্যাম্পের আলো। কেমন যেন ভীত বিধ্বস্ত চেহারা, অথচ পোশাকে বা হাবে ভাবে স্পষ্ট আভিজাত্যের ছাপ। সেই বৃদ্ধই ডাকছে কুয়েকে। দ্বিধা ভরে কয়েক পা এগিয়ে গিয়ে কুয়ে দাঁড়ালো তার সামনে। আপনি আমাকেই ডাকছেন তো? জল জল চোখে সেই ভদ্রলোক সোজা তাকালেন কুয়ের মুখের দিকে। এসো আমার সঙ্গে। মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে পিছনে চলল কুয়ে। কিন্তু বাড়ির ভিতর আরো অনেক বিস্ময় অপেক্ষা করছিল তার জন্য। দামি কার্পেটে মোড়া ফ্লোর, হরেক রকম আসবাব আর ঝাড় লণ্ঠনে সাজানো বৈঠকখানায় ঢুকে কুয়ের মুখ থেকে আর কথা সরল না। এহেন ধনী মানুষের কি দরকার থাকতে পারে তার মতো একটা খালাসির সঙ্গে? হাত কচলাতে কচলাতে বলেই ফেলল কুয়ে। আগে আপনার কোনো উপকার কি আমি করতে পারি স্যার? হ্যাঁ পারবে, ইচ্ছে করলেই পারবে তুমি। তোমার উপরেই নির্ভর করছে আমার মুক্তি। বিশাল হলঘরের মধ্যে প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো বৃদ্ধের কথাগুলো। বৃদ্ধের মরিয়া ভাব দেখে কিছুটা অবাক হলো কুয়ে।
এত অতুল ঐশ্বর্য যার, তার আবার কিসের দুঃখ, তার আবার কিসের অভাব? জাহাজের মাল্লার কাজ নেবার পর কত না দেশ দেখবার সুযোগ পেয়েছে কুয়ে। লেখাপড়াও সে জানে কিছু কিছু, একেবারে হাঁদারামও বলা যায় না তাকে। কিন্তু এমন সুসজ্জিত বিশাল প্রাসাদ দেখবার আমন্ত্রণ এর আগে আর কখনো আসেনি তার জীবনে। কুয়ে তাই হাঁ করে দেখতে লাগলো চারদিক। তার বিস্ময়ের ঘোর যেন কাটতেই চায় না। এদিকে বৃদ্ধ অধৈর্য হয়ে উঠেছেন। মনের কথা বলতে না পারা পর্যন্ত কিছুতেই যেন শান্তি পাচ্ছেন না তিনি। তোমার নাম আর পরিচয়টা কিন্তু এখনো জানতে পারিনি আমি। বৃদ্ধের গনগনে গলার আওয়াজে চমকে উঠল কুয়ে। সম্বিত ফিরে এলো তার। হাত কচলাতে কচলাতে মৃদু স্বরে বলল, আগে আমার নাম কুয়ে, বাড়ি হাওয়াই দ্বীপে, খালাসির কাজ করি আমি। বেশ বেশ, তোমার মতো একজনকেই খুঁজছিলাম আমি। তা দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো, ওই সোফাটায় বসো। এরপর কুয়েকে কথা বলার কোনো সুযোগ না দিয়েই মেহগিনি কাঠের তৈরি একটা কাবার্ডের ভেতর থেকে হঠাৎ টেনে বার করে আনলেন একটা বোতল। দেখেই মনে হয় বেশ পুরনো আর মূল্যবান। যেমন অদ্ভুত তার রং, তেমনি বিচিত্র তার গড়ন। অনেকটা অনেকটা ওই সরু গলা কলসির মতো। তো দেশ ভ্রমণের সুভেনিয়ার হিসেবে এই জিনিসটা পেলে কেমন লাগবে তোমার? কুয়ের চোখের কাছে বোতলটা নাড়াতে নাড়াতে বললেন সেই বৃদ্ধ ভদ্রলোক। কিন্তু এই বস্তুটি দেখা মাত্র কুয়ের গায়ের ভেতরটা কেমন শিউরে উঠল যেন। এ কেমন অদ্ভুত জিনিস! ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে ওটার রং। কখনো ভেতরে থির থির করে কেঁপে উঠছে আগুনের গোলার মতো একটা অস্পষ্ট ছায়া। কি যেন নড়ে চড়ে বেড়াচ্ছে ওই বোতলটার ভেতরে। এই বস্তুটির আছে এক জাদু ক্ষমতা। বলতে বলতেই বৃদ্ধ মাটির ওপর আচমকা আছাড় মারলেন বোতলটাকে। কিন্তু ভেঙে যাওয়া দূরের কথা, রবারের বলের মতো সেটা ছিটকে ফিরে এলো তারই হাতে। ঠিক সেই সময় বোতলটার ভেতরে চেয়ে দেখল কুয়ে। দেখল তার অভ্যন্তরে চলছে প্রবল আলোড়ন। অনবরত পাক খাচ্ছে একটা লাল ছায়া। দোহাই আপনার, এই ভুতুরে বোতলটা এক্ষুনি সরিয়ে নিয়ে যান আমার চোখের সামনে থেকে। ঠিকই বলেছ তুমি, ফিস ফিস করে বলে উঠলেন বৃদ্ধ। ওটার মধ্যে ডেরা বেঁধেছে শয়তানের খাস খানসামা। এর নাম দ্য বটল ইম্প। দ্য বটল ইম্প? হ্যাঁ, শয়তানের সাক্ষাৎ অনুচর। কিন্তু শয়তানের অনুচরের সঙ্গে আলাপ জমাবার কোনো ইচ্ছাই ছিল না কুয়ের। প্রথম দর্শনেই বিষিয়ে গিয়েছিল মন। তাই টুপিটা তুলে নিয়ে বৃদ্ধকে অভিবাদন জানিয়ে সে পা বাড়ালো দরজার দিকে। তবু বোতলের মালিক নাছোড়বান্দা। কুয়েকে বোতলটা গছাবার শেষ চেষ্টা হিসেবে তার পথ আগলে দাঁড়িয়ে বৃদ্ধ বলে উঠলেন, আরে আরে, আসল কথাটাই তো বলা হয়নি তোমাকে। বোতলের এই শয়তান অনেক উপকার করতে পারে তোমার। ওর কাছ থেকে চাওয়া মাত্র তুমি পেয়ে যাবে যে কোনো রকম সাহায্য। সে ক্ষমতা আছে ওর। বহু বিখ্যাত ব্যক্তির ঘরে একসময় ঠাঁই পেয়েছে এই বোতলটা। এমনকি স্বয়ং নেপোলিয়ানের হাতেও এটা ছিল বেশ কিছুদিন। এই শয়তানের কৃপাতেই তিনি হয়ে উঠেছিলেন দিগ্বিজয়ী। কিন্তু হঠাৎ কি যে দুর্বুদ্ধি চাপল তার ঘাড়ে, তিনি ভাবলেন
ওই শয়তানের সাহায্য ছাড়াই তিনি জয় করতে পারবেন সারা ইউরোপ। তাই রাশিয়া অভিযানের সময় তিনি ওটা বেচে দিলেন এক ছন্ন ছাড়া বেদের কাছে। তখন থেকেই শুরু তার সর্বনাশ। শয়তানের ওই অনুচরের সঙ্গে ভাগ্য ছেড়ে গেল তাকে। আর চুপ করে থাকতে পারল না কুয়ে। বৃদ্ধের জলজলে চোখের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করে বসলো তাকে, বোতলে শয়তান কি দিতে পারবে এই বাড়িটার মতন একটা রাজপ্রাসাদ? নিশ্চয় নিশ্চয়। সাপের মতো হিস হিস করে উঠল বৃদ্ধের গলা। যা চাইবে তাই পাবে। বাড়ি, অর্থ, প্রতিপত্তি চাওয়া মাত্র এসে যাবে তোমার অধিকারে। তবে সবার আগে তোমাকে কিনে নিতে হবে এই বোতল। কিন্তু তবু কুয়ের মনের দ্বিধা আর সরে না। সে বলল, আপনার মতন একটা বাড়ির শখ আমার বহুদিনের, কিন্তু আমি বড় গরিব। আমার পকেটে আছে মাত্র $50। এই সামান্য টাকার বিনিময়ে কি আপনি দিতে রাজি হবেন এই মূল্যবান বোতলটা? হ্যাঁ, রাজি। সাগ্রহে সম্মতি দিলেন বোতলের মালিক। কিন্তু বৃদ্ধের আগ্রহ দেখে আবার সন্দেহ জাগল তার মনে। এটা নিশ্চয়ই কোনো কুমতলব আছে। জোচ্চোর হওয়াও আশ্চর্য নয়। হয়তো বোকা মানুষ পেয়ে ঠকাবার চেষ্টা করছে তাকে। তাই আর একটু বাজিয়ে দেখতে হবে এই বোতলের মালিককে। সন্দেহ ভরা চোখে কুয়ে তাই আবার জিজ্ঞেস করল, বটল ইম্পের এই আশ্চর্য শক্তি এখনই কি প্রমাণ করতে পারেন আপনি? হ্যাঁ, পারি। বেশ, করুন দেখি। এ আর এমন কি কঠিন কাজ? $50 দিয়ে তুমি এখনই আমার কাছ থেকে কিনে নাও এই বোতলটা। তারপর ওটার মালিক হওয়া মাত্র শয়তানের কাছে ফেরত যাও সেই $50। যদি তোমার পকেটে ওই পয়সা ফিরে না আসে, তবে আমি ফিরিয়ে নেব আমার বোতল। তোমার পয়সাও ফেরত দিয়ে দেব সঙ্গে সঙ্গে। মন্দ নয় বটে প্রস্তাবটা। মনে মনে ভেবে দেখল কুই, রাজি হওয়া যেতে পারে এই পরীক্ষায়। পকেট থেকে তাই গুনে গুনে বার করলো $50। তারপর রাখলো টেবিলের ওপর। এই তো, এখন তুমি হলে বোতলের মালিক। কুয়ের হাতে বৃদ্ধ তুলে দিলেন সেই বোতলটা। কাঁপা কাঁপা হাতে সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে শয়তানের উদ্দেশ্যে কুয়ে উচ্চারণ করলো ওর ফার্স্ট উইশ। আচ্ছা, ফিরিয়ে দাও দেখি আমার $50। বলা মাত্র ভর্তি হয়ে উঠল ওর পকেট। গুনে দেখল ঠিক $50 ফিরে এসেছে ওর পকেটে। কি এইবার বিশ্বাস হলো তো? এবার ওটা কিনতে আর নিশ্চয়ই আপত্তি হবে না তোমার? তখনও ভালোভাবে বিস্ময়ের ঘোর কাটেনি কুয়ে। পরম আদরে ডলারগুলো নাড়াচাড়া করতে করতে সে জবাব দিল, না মশাই, এমন দয়ালু ভূত এর আগে দেখিনি কখনো। তবু বেচা কেনা শেষ হওয়ার আগেই একটা বিষয়ে ফয়সলা হয়ে যাওয়া দরকার। তাই বৃদ্ধকে আবার প্রশ্ন করল কুই, এত অল্প দামে আপনি আজব জিনিসটা বিক্রি করতে চাইছেন কেন? সে প্রশ্নের জবাব কিন্তু আমি পাইনি এখনো। তাছাড়া এত পিড়াপিড়ি করারই বা কারণ কি? গম্ভীর হয়ে গেল বৃদ্ধের মুখ। বিষণ্ণভাবে তিনি বসে পড়লেন একটা সোফায়। তারপর ধীরে ধীরে বললেন, আমি বুড়ো হয়েছি, ক্রমেই এগিয়ে আসছে আমার অন্তিম দিন। তাই এই বোতলটা সঙ্গে রাখার ঝুঁকি নিতে চাই না আমি। কিন্তু কেন? তার কারণ মৃত্যুকালে এই বোতলটা থাকবে যার কাছে,
সেই হবে শয়তানের শিকার। শয়তানের সঙ্গে জুয়া খেলায় তখন হার হয়ে যাবে সেই হতভাগ্যের। চিরকালের জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে তার আত্মা। শয়তানের সঙ্গে তাকে চলে যেতে হবে অনন্ত নরকে। তাই মৃত্যুর আগে এই ভুতুড়ে বোতলটা বিক্রি করে দিতে চাই আমি। না মশাই, শয়তানের অনুচর হয়ে নরকে পচে মরার কোনো ইচ্ছা নেই আমার। তাই ফিরিয়ে নিন আপনার এই বোতল আর ফেরত দিন আমার টাকা। আরে আরে আরে, এত অধৈর্য হও কেন? আগে শেষ করতে দাও আমার কথাটা। শয়তানকে ফাঁকি দেওয়ার রাস্তাও আছে। তার সঙ্গে এই জুয়া খেলায় নিজের মুক্তিও কিনে নিতে পারো তুমি। তবে তার জন্য একটা নিয়ম মেনে চলতে হবে তোমাকে। যে দামে তুমি কিনবে এই বোতলটা, তার থেকে কম দামে বেচতে হবে ওটা। ব্যাস, তাহলেই কিল্লাপথে। কুয়ের বেশ মনে ধরল বৃদ্ধের শেষ কথাটা। শয়তানকে ফাঁকি দেওয়ার ওই কৌশলটাই তাকে বেছে নিতে হবে। প্রথমে ঝটপট করে চাইবে একটা বাড়ি। বাড়িটা পেয়ে গেলেই অন্য একজনকে গছিয়ে দেবে এই বোতলটা। তাহলেই শয়তানের খপ্পর থেকে দিব্যি মুক্তি মিলে যাবে তার। তাই শেষ পর্যন্ত টেবিলের ওপর থেকে তুলেই নিল কুয়ে সেই বোতলটা। তারপর বৃদ্ধকে অভিনন্দন জানিয়ে নেমে এলো পথে। দরজা বন্ধ করতে করতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বোতলের পুরনো মালিক। বছরের এই সময়টা বৃষ্টি হয় না কখনো। তবু বোতলটা হাতে নিয়ে পথে নামতেই এক ঝলক ঠান্ডা জলো হাওয়া এসে ঝাপটা মারল কুয়ের চোখে মুখে। মেঘে ঢাকা আকাশের দিকে একবার চেয়ে দেখল সে। না, বলা যায় না, বৃষ্টি হলেও হতে পারে। চারদিক থেকে অন্ধকার এসে যেন ঘিরে ধরেছে এই নির্জন এলাকাটাকে। স্ট্রিট ল্যাম্পগুলো চলছে টিম টিম করে। সেই ক্ষীণ আলোয় সমস্ত কিছুকেই মনে হচ্ছে কেমন যেন ছায়াময়, অশরীরী। গাটা ছমছম করে উঠল কুয়ে। হাতের বোতলটার দিকে চাইতে সাহস হলো না তার। তবু মনে হলো ওটার মধ্যে বন্দি শয়তানটা তার দিকে চেয়ে যেন হাসছে নিষ্ঠুর ব্যঙ্গের হাসি। ঘাড়ের ওপর অনুভব করতে পারছে ওই দানর উষ্ণ নিঃশ্বাস। ছায়ার মতো সে অনুসরণ করছে ওই হতভাগ্যকে, যে সদ্য দাসখত লিখে দিয়েছে ওরই পায়ে। সেই ঠান্ডা নির্জন অন্ধকার রাতে পথ চলতে চলতে তাই নতুন রাজপ্রাসাদের স্বপ্ন ধীরে ধীরে মুছে গেল কুয়ের মন থেকে। তার বদলে তাকে তিলে তিলে গ্রাস করতে লাগলো সেই আশঙ্কা, শয়তানের অনুচার হওয়ার ভয়, তার কাছে নিজেকে বিলিয়ে দেবার প্রবল দুর্ভাবনা। তাই অনেক চোরা গলি পার হয়ে হোঁচট খেতে খেতে সে তখনই গিয়ে হাজির হলো স্যান ফ্রান্সিসকো চীনে বাজারে। মনস্থির করে ফেলেছে কুয়ে, এখনই সে পুরনো জিনিস বেচা কেনা করে এমন কোনো দোকানির কাছে ওটা বেচে দেবে। যা দাম পায় তাতেই ছেড়ে দেবে বোতলটা। ওই সর্বনাশা শয়তানকে বই নিয়ে বেড়াবার আর আদৌ কোনো ইচ্ছা নেই তার, প্রয়োজন নেই তার রাজপ্রাসাদের। পথ চলতে চোখে পড়ল অং চ্যানের কিউরিওর দোকান। ভেজানো দরজা ঠেলে তৎক্ষণাৎ ভেতরে ঢুকে পড়ল কুয়ে। দোকানের চোখের সামনে বোতলটা তুলে ধরে কাঁপা গলায় বলল, দেখুন তো জিনিসটা পছন্দ হয় কিনা। একেবারে খানদানি চিজ।
ঝানু দোকানি ঘুরিয়ে ফিরিয়ে দেখল এই বস্তুটা, তারপর কাউন্টারের ওপর নামিয়ে রাখতে রাখতে নিষ্পৃহ গলায় বলল, বড়জোর $60 দিতে পারে ওটার জন্য, তার বেশি হবে না। তাতেই হবে। সাগ্রহে হাত বাড়িয়ে দিল কুয়ে। অবশ্য এমন পরশমণি এত কম দামে হয়তো আর বেচবে না কেউ, তবু যতটা লাভ, অন্তত $10 বেশি পাওয়া যাচ্ছে এই যাত্রায়। তাই দোকানের কাছ থেকে পয়সা গুনে নিতে নিতে একটা স্বস্তির নিঃশ্বাস যেন বেরিয়ে এলো কুয়ের বুক থেকে। বাঁচা গেল, মনে মনে বারবার উচ্চারণ করল সে কথাটা। অনেক রাত হয়ে গেছে, হোটেলে গিয়ে ফুর্তি করার সময় পাওয়া যাবে না আর। তাছাড়া কুয়ের মনের অবস্থাটাও আনন্দ করবার অনুকূল নয়। বোতলের মধ্যেকার সেই কম্পমান শয়তানের বিভৎস ছায়াটা এখনো যেন তার চোখের সামনে নাচছে। একটা অজানা আতঙ্কে এখনো ভারী হয়ে রয়েছে ওর মন। জেটের দিকে পা বাড়ালো কুয়ে। এখন চটপট গিয়ে উঠে পড়তে হবে নৌকাটায়, তারপর জাহাজে উঠে শুয়ে পড়বে নিজের কেবিনে। আজকের এই অ্যাডভেঞ্চারের কথা সকলের কাছেই গোপন রাখবে কুয়ে। যেমন করেই হোক ওই বোতলের কথা ওকে ভুলতেই হবে। জাহাজে উঠেই কুয়ে শটান গিয়ে হাজির হলো নিজের কেবিনে। কিন্তু কেবিনের দরজার সামনে তার মুখোমুখি দেখা হয়ে গেল লোপাকার সঙ্গে। লোপাকা তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী। তাকে থমকে দাঁড়াতে দেখে এগিয়ে এলো ওর বন্ধুটা। কি হে, কোথায় ছিলে এতক্ষণ? মেরিমেনে কই দেখতে পেলাম না তো তোমাকে। আর বলো কেন, পড়েছিলাম একটা বাজে লোকের পাল্লায়। বকর বকর করে কান ঝালাফালা করে দিয়েছে আমার। কথা বলতে বলতে কুয়ে এগিয়ে গেল তোর হ্যামাকের দিকে। ওইটার নিচে রাখা আছে ওর হাত বাক্স। ওই বাক্সতেই সে তুলে রাখে ওর সমস্ত পয়সা করে। কিন্তু বাক্সের ডালা খুলতেই আতঙ্কে আর্তনাদ করে উঠল সে। ওর মধ্যে সযত্নে শোয়ানো রয়েছে সেই অভিশপ্ত বোতলটা। কি সর্বনাশ! শয়তানটা শেষ পর্যন্ত কিনা এখানেও ধাওয়া করেছে। হতাশায় আতঙ্কে আর কথা জোগালো না কুয়ের মুখে। লোপাকা এদিকে অবাক। সে তখনও বুঝে উঠতে পারছে না কিছু। জিজ্ঞাসু দৃষ্টিতে সে তাই তাকালো তার বন্ধুর মুখের দিকে। তুমি কি বাক্সের মধ্যে ভরে রেখেছো ওই হতচ্ছাড়া বোতলটা? লোপাকাকেই উত্তেজনার বশে সন্দেহ করল কুয়ে, কিন্তু তার সন্দেহ অমূলক। তার আসার আগে ওই কেবিনে আর দ্বিতীয় কোনো প্রাণী প্রবেশ করেনি। লোপাকার কাছে সেই কথা শোনার পর বটলিম্পের শয়তানি ক্ষমতা সম্বন্ধে নিঃসন্দেহ হল কুয়ে। প্রবল হতাশায় তার মন ভেঙে পড়ল। ওদিকে লোপাকা তখনও অন্ধকারে। সেই বোতল বৃত্তান্তর কিছুই জানে না। তাই সব কথা গোপন রাখার অঙ্গীকারে কুয়ে ওর কাছে মুখ খুলল। আস্তে আস্তে কুয়ে সব খুলে বলল লোপাকাকে। বলতে বলতে নৈরাশ্যে গলা বুঝে এলো ওর। শয়তানের সঙ্গে জুয়া খেলার প্রথম কিস্তিতে হার হয়েছে আমার। শর্ত ছিল যে দামে এই বোতলটা কিনেছি তার থেকে কম দামে বেচতে হবে ওটাকে, কিন্তু আমি তা পারিনি। তাই ওটা আবার ফিরে এসছে আমার কাছে। শয়তানের সঙ্গে চালাকি করতে যাওয়া ঠিক নয়। এখন যে কোনো উপায় হোক $50 কমে বেচতে হবে এই বোতলটাকে। অবশ্য তার আগে তোমার বাড়িটা আদায় করে নিতে ভুলো না। সেটা আদায় হলেই আর লোভ না করে বেচে দিও ওই সর্বনাশা বস্তুটিকে। আমারও মতলব আছে ঠিক সেই রকম। আমাদের স্বদ্বীপের কালো সমুদ্রের গা ঘেঁষে একটা ছোট্ট টিলার ওপর বানিয়ে নেব একটা বাংলো, আর তারপরেই ঝেড়ে দেবো ওই বোতলটাকে। আচ্ছা, তখন না হয় আমিই হব গিয়ে তোমার খরিদ্দার।
কারণ একটা স্কুনার কেনার ইচ্ছা আমার বহুকালের। তখন ওইটাই চড়ে আমি বেরিয়ে পড়বো পৃথিবী প্রদক্ষিণে। লোপাকার সঙ্গে এই চুক্তি হবার পর অনেকটা যেন স্বস্তি বোধ করল কুয়ে। যাক, শয়তানের সঙ্গে আর বেশি দিন ঘর করতে হবে না। পরদিন সকালে সান ফ্রান্সিসকো বন্দর ছেড়ে তাদের জাহাজ ভেসে পড়ল অকুল দরিয়ায়। প্রশান্ত মহাসাগরের বুকে জেগে আছে অসংখ্য দ্বীপ। একে একে সেই দ্বীপগুলোতে পণ্য নামাতে নামাতে তারা একেবারে গিয়ে থামবে হনুলুলুতে। কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল তাই কয়েকটা দিন। বটলনিম পড়ে রইল হাত বাক্সের এক কোণে। সে সময় তার দিকে কেউ নজর করলে দেখতে পেত তার ভেতরে ঘন ঘন চলছে আলোড়ন। ধীর ধীর করে কেঁপে উঠছে একটা অদ্ভুত লাল রঙের ছায়া। বোধহয় শয়তানটার মাথায় কোনো কুমতলব এসেছে। 3 সপ্তাহ বাদে তাদের জাহাজ গিয়ে পৌঁছালো হনুলুলুতে। সেখানে জাহাজ ঘাটায় একজন উকিল দাঁড়িয়েছিলেন কুয়ের পথ চেয়ে। নামা মাত্র তার মুখে কুয়ে শুনল দুঃসংবাদটা। তার আত্মীয় বলতে এতদিন জীবিত ছিল তার এক কাকা, কিন্তু তিনি ও তার একমাত্র পুত্র সম্প্রতি প্রাণ হারিয়েছেন এক দুর্ঘটনায়। এই ভদ্রলোক তার কাকার অ্যাটর্নি, তাই কুয়েকে ওই সংবাদ জানানোর দায়িত্ব পড়েছে তার উপর। এক প্রস্তুত দুঃখ প্রকাশের পর হাত কচলাতে কচলাতে সেই ভদ্রলোক জানালেন আজ থেকে কুয়েই হলো তার কাকার বিশাল সম্পত্তির মালিক। সুতরাং এটাকে কুয়ে সুসংবাদ হিসাবেও গ্রহণ করতে পারে। কিন্তু না, খুশি হতে পারল না কুয়ে। এটা ঠিক শয়তানের কাছে বাড়ি কেনার জন্য সে অর্থ চেয়েছিল, কিন্তু কিন্তু প্রিয়জনের জীবনের বিনিময়ে নিশ্চয়ই নয়। অল্প বয়সেই কুয়ে হারিয়েছিল ওর বাবা মাকে। আপনজন বলতে ছিল তার ওই কাকাটি। কুয়ের অশুভ ইচ্ছার জন্য শেষ পর্যন্ত তাকেও কিনা। একটা প্রবল অনুশোচনায় কুয়ের মন দগ্ধ হতে লাগলো। তাই বেশ কিছুক্ষণ উদ্ভ্রান্তের মতো হনুলুলুর রাস্তায় ঘুরে বেড়ালো কুয়ে। এইভাবে ঘুরতে ঘুরতে এসে গিয়ে হাজির হলো জনবহুল অফিস পাড়ায়। সেখানে একটা বড় বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়াতে হলো তাকে। বাড়িটা একজন নামকরা ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের অফিস। ঠিক সেই মুহূর্তে কি যেন কুয়ের কানে কানে বলে উঠল, ঢুকে পড়ো ওই বাড়িটার মধ্যে, যাও। যন্ত্র চালিতের মতো দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল কুয়ে। অফিসের সামনে দাঁড়িয়ে ছিল এক বাটলার। সে সাদরে সেলাম জানালো তাকে। ভিতরে যেন ওর জন্যই অপেক্ষা করছিল আর্কিটেক্ট মার্সার। কোনো কথা বলার আগে নিজে থেকেই তিনি বলে উঠলেন, বাড়ি তৈরির ব্যাপারে এসেছেন তো? তা দেখুন দেখি এই প্ল্যানখানা। এই মাত্রই এটা তৈরি শেষ হলো। কথা বলতে বলতে তিনি এগিয়ে দিলেন বাড়ির প্ল্যান এবং ছবিটা। ছবিটার দিকে চোখ পড়তেই অবাক হয়ে গেল কুয়ে। এই যে তার সেই স্বপ্নে দেখা বাংলো বাড়ি, সমুদ্রের ধারে ছোট্ট টিলার ওপর ছবির মতো সুন্দর এই বাংলোটাই তো এ পর্যন্ত স্বপ্নে বহুবার দেখেছে। কুয়ের বিস্ময় দেখে এগিয়ে এলেন মার্সার। কি পছন্দ হচ্ছে না? হ্যাঁ, খুবই পছন্দ আমার, কিন্তু এমন একটা বাড়ি বানাতে খরচ পড়বে কেমন? ওয়েল, সেও আমি ঠিক করেই রেখেছি। এই ধরুন জমি জায়গা আর বাড়ির আসবাবপত্র এই সব মিলিয়ে আপনার খরচ পড়বে $89,568 মতো। $200 কমিয়েও বানিয়ে দিতে পারি, তবে সে বাড়ি কিন্তু এমন চোখে লাগার মতো হবে না। না না, তার দরকার নেই কোনো, ঠিক এই বাড়িটাই আমি চাই। শয়তানের কি বিচিত্র লীলা!
কয়েক ঘন্টা আগে ঠিক এই পরিমাণ টাকাই উত্তরাধিকার সূত্রে পেয়েছে কুয়ে। পুরো টাকাটাই তাই খরচ করতে হবে তাকে, এক পয়সাও আর বাঁচবে না। কিন্তু আর নয়, ঢের হয়েছে। বাড়ি তৈরি শেষ হবার সঙ্গে সঙ্গেই লোপাকাকে বেঁচে দিতে হবে এই বটালিমকে। তার অনুগ্রহের আর কোনো প্রয়োজন নেই কুয়ের। 1 মাস বাদের কথা। কোনাকোস্টের ধারে ধীরে ধীরে গড়ে উঠছে কুয়ের স্বপ্ন মঞ্জিল। দিনগুলোও কেটে যাচ্ছে বেশ নির্ঝঞ্ঝাটে। বটালিম্পের আতঙ্ক অনেকটা কাটিয়ে উঠেছে কুয়ে। এখন বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে সেই শয়তান। তার কথা যেন সবাই ভুলেই গেছে। এদিকে ঠিক গৃহপ্রবেশের দিন হনললিতে স্টিমার চেপে এসে হাজির হলো লোপাকা। কুয়েকে এক প্রস্ত অভিনন্দন জানানোর পর সে পেরে বসল আসল কথাটা। তার মাথায় এখনো ঘুরছে সেই স্ক্রুনারের চিন্তা। শয়তানকে কবজা করে কিভাবে হাতানো যায় সেই জাহাজটা, তার ধান্দাতেই এসেছে লোপাকা। কিন্তু তবু তার মনের মধ্যে খচখচ করছে একটা কথা, শয়তানের ক্ষমতা সম্বন্ধে পুরোদস্তুর নিঃসংশয় হতে পারছে না সে। তাই কুয়েকে একটা নির্জন ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে সে বলেই ফেলল নিজের সন্দেহের কথা। দেখো, আমার কেমন খটকা লাগছে একটা ব্যাপারে। বোতলের গুণেই কি তুমি পেয়েছো ওই বাড়িটা, না এটা ঘটেছে কাকতালীয়ভাবে? কি বলতে চাইছো তুমি? না, ধরো তোমার এই সম্পত্তি পাওয়ার ব্যাপারটা হয়তো আর কিছুই নয়, একটা আকস্মিক যোগাযোগ মাত্র। হয়তো বটালিম্পের সঙ্গে কোনো সম্পর্কই নেই এর। তাই এই বোতলটা কেনার পরও যদি আমি স্কুনারটা না পাই, তখন আমার পক্ষে সেটা হবে আগুন নিয়ে খেলার সামিল। সুতরাং ওটা কেনার আগে শয়তানের ক্ষমতা স্পষ্ট প্রমাণ চাই আমি। না, আর কোনো অনুগ্রহ আমি চাইতে পারবো না শয়তানের কাছে। আর কোনো সর্বনাশা ঝুঁকি নিতে পারবো না আমি। বেশ, তো কোনো অনুগ্রহ তোমাকে চাইতে হবে না। তুমি শুধু দেখতে চাও ওই বটালিমকে। এতে তোমার কোনো উপকার বা ক্ষতি হবে না, কিন্তু আমি তার অস্তিত্বের স্পষ্ট প্রত্যক্ষ প্রমাণ পেয়ে যাব হাতে হাতে। কিন্তু সেই বটালিমকে যদি দেখতে হয় কুৎসিত কিংবা ভয়ঙ্কর, তখন কি করবে? আরে কোনো চিন্তা নেই তোমার, যেমনই দেখতে হোক না কেন আমি কথা দিচ্ছি তোমার কাছ থেকে কিনে নেব ওই বোতলটা। বেশ, তবে তাই হোক। কুয়ে দেরাজ থেকে বার করে নিয়ে এলো সেই বোতলটা। তারপর তার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, ওহে শয়তানের খানসামা, একবার এসো দেখি আমার সামনে। বলার সঙ্গে সঙ্গেই একটা অসময়ের অন্ধকার ঘনিয়ে এলো গোটা ঘরের ভেতর। একটা কালো ছায়া নিচে উঠল দেওয়ালের গায়ে। সেদিকে এক নজর তাকিয়ে চিৎকার করে উঠল লোপাকা, এনাফ এনাফ, আর নয় আর নয়, আর দেখতে চাই না আমি। যেতে বলো, যেতে বলো ওটাকে। ভয়ে কাঁপতে কাঁপতে বটলিমকে ফিরে যাবার অনুরোধ করলো কুয়ে। সঙ্গে সঙ্গে বোতলের মধ্যে আত্মগোপন করল সেই শয়তান। শেষ পর্যন্ত কথা রাখল লোপাকা। কুয়ের কাছ থেকে সে কিনে নিয়ে গেল বোতলটা। যাবার সময় বন্ধুকে বলে গেল, একটা স্কুনার কিনেই আমি বিদায় করবো ওই শয়তান বাবাজিকে, কোনো চিন্তা করো না তুমি। লোপাকার হাতে বোতলটা তুলে দেবার পর মনে মনে অনেকটা হালকা বোধ করল কুয়ে। কোনাকোস্টের সেই বাংলো বাড়িতে কুয়ের কটা দিন বেশ আনন্দেই কাটল। সমুদ্রে স্নান করে খেয়ে আর ঘুমিয়ে প্রায় 1 মাস কেটে গেল দেখতে দেখতে। কিন্তু এইভাবে একা একা আর কতদিন বাস করা যায়? তাই সঙ্গী বা বন্ধুর সন্ধানে কুয়ে একদিন গিয়ে হাজির হলো পাশের গ্রামে। কুয়ের অবস্থা দেখে সকলের সাগ্রহে এগিয়ে এলো আলাপ জমাতে।
কিছুক্ষণ তাদের সঙ্গে মিলেমিশে গান বাজনা পান ভোজনে সময় কাটিয়ে সন্ধ্যের কিছু আগে কুয়ে ফিরে চলল তার বাড়িতে। ফেরার পথেই নারকেল বাগানের মধ্যে কুয়ের দেখা হয়ে গেল তার ছোটবেলাকার বন্ধু ককুয়ার সঙ্গে। কিন্তু ককুয়া আর এখন ছোটটি নেই, সে এখন 16 বছরের সুন্দরী যুবতী। কুয়েকে আসতে দেখে সে লজ্জায় সংকোচে পথ ছেড়ে সরে দাঁড়ালো একপাশে। কুয়ে কিন্তু তাকে দেখতে পেয়েই থমকে দাঁড়ালো। আরে ককুয়া না, কি খবর, কেমন আছো? ওড়নার আড়ালে মুখ ঢেকে মৃদু হাসল ককুয়া। ভালোই আছি আমি। জানো তো আমি বাড়ি করেছি কোনা কোস্টে। হ্যাঁ শুনেছি। তো একদিন চলে এসো না আমার বাড়িতে, সঙ্গে করে নিয়ে এসো তোমার মা বাবাকেও, সবাই মিলে বেশ আনন্দ করা যাবে। হাওয়াই দেশে প্রধানত কোনো অবিবাহিত মেয়েকে কেউ বাড়িতে আসার নিমন্ত্রণ করলে সেটা বিবাহ প্রস্তাব হিসেবেই ধরে নেওয়া হয়। তাই কুয়ের শেষ কথাগুলো শুনে লজ্জায় রাঙা হয়ে উঠল ককুয়ার মুখ। সে বলল, সত্যিই কি তুমি যেতে বলছো তোমার বাড়িতে? মৃদু হেসে ঘাড় নাড়ল কুয়ে। কুয়ে আর ককুয়ার পরিচয়ের সংবাদ গিয়ে পৌঁছালো ককুয়ার বাবা কিয়ানোর কানে। কিয়ানো ডেকে পাঠালেন তার মেয়েকে। তার সামনে লজ্জানত মুখে এসে দাঁড়ালো ককুয়া। কিয়ানো জানতে চাইলেন কুয়ে তাকে বিয়ের ব্যাপারে কি বলেছে। মাটির দিকে চেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল ককুয়া। ককুয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে কিয়ানোর মনে কোনো সন্দেহ রইল না। তিনি মেয়ের মন বুঝলেন, জানালেন সামনের মাসে তিনি দুজোড়া হাত এক করে দেবেন কোন একটা শুভ দিন দেখে। এই আনন্দ সংবাদ গিয়ে পৌঁছালো কুয়ের কানে। মনের খুশিতে সেদিন বিকেলে অনেকক্ষণ ধরে সমুদ্রে সে মাছ ধরল বন্ধু বান্ধবদের নিয়ে। তারপর পরিপাটি করে স্নান সেরে ফিরে এলো বাড়িতে। সে রাত্রে ছোটখাটো একটা উৎসবই হলো কোনাকোস্টের সেই বাংলোয়। অনেক রাতে খাওয়া দাওয়া সেরে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে কুয়ে গিয়ে ঢুকলো তার শোবার ঘরে। গায়ের জামাটা খুলে ফেলতেই আয়নায় দেখা গেল তার সমস্ত শরীর। কিন্তু এ কি! ক্লান্ত চোখ দুটো বিস্ফারিত করে কুয়ে তাকালো আয়নার দিকে। তার গায়ে ফুটে উঠেছে কয়েকটা বিশ্রী চাকা চাকা দাগ। এ কি, এসব কি? তবে কি কুষ্ঠ হলো আমার? আতঙ্কে নীল হয়ে গেল কুয়ের মুখ। হা ভগবান, এ কি করলে তুমি? তার সমস্ত আশার রংমহল, তার সব সুখ স্বপ্ন যেন তৎক্ষণাৎ ভেঙে পড়ল তাসের ঘরের মতো। প্রবল হতাশায় আর আত্মগ্লানিতে বালিশের মধ্যে মুখ লুকালো কুয়ে। তখন তার মনে উঠেছে চিন্তার ঝড়। এই অবস্থায় সে কি করে গিয়ে দাঁড়াবে ককুয়ার সামনে? অভিশপ্তের মতো সবাই ঘেন্না করবে তাকে, সবাই এড়িয়ে চলবে তার সঙ্গ। চোরের মতো পালিয়ে বেড়াতে হবে তাকে, পালিয়ে বেড়াতে হবে ককুয়ার কাছ থেকেও। ওই দুরারোগ্য ব্যাধির অভিশাপ বহন করে তাকে বেঁচে থাকতে হবে সারাটা জীবন। কিন্তু সত্যি কি বাঁচার কোনো পথ খোলা নেই তার সামনে? ঠিক সেই মুহূর্তেই তার মনে পড়ে গেল সেই বটল ইম্পের কথা। এই অবস্থায় একমাত্র বোতলের সেই শয়তানি পারে কুয়েকে এই অভিশপ্ত রোগ থেকে মুক্ত করতে। কিছুই অসাধ্য নেই তার। তাই যেমন করেই হোক কুয়েকে এখন জোগাড় করতেই হবে সেই বোতলটা। শুনছিলেন আমাদের আজকের গল্প দ্য বটল ইম্প প্রথম পর্ব। রচনা রবার্ট লুই স্টিভেনসন। কুয়ের ভূমিকায় সুপ্রতিম, লোপাকার ভূমিকায় সমীর,
বৃদ্ধ ভদ্রলোকের ভূমিকায় ঋতুদীপ, কোকোয়ার ভূমিকায় ইন্দ্রাণী, আর্কিটেক্ট মার্সারের ভূমিকায় সৌম্যজিৎ, গল্পের কথক আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন। গল্পের পরবর্তী অংশ আসবে আগামী এপিসোডে, শুনতে একদম মিস করবেন না। আসছি আমরা বটল লিম্পের অন্তিম পর্ব নিয়ে, শুনতে থাকুন।